কখনো কখনো মানুষের অহংকার তার চোখের উপর এমন এক পর্দা টেনে দেয় যে সে সামনে থাকা ধ্রুব সত্যকেও দেখতে পায় না। মানুষের মনে হয় যে দামি পোশাক আর উঁচু ডিগ্রি হলো বুদ্ধিমত্তার পরিচয়। কিন্তু সময় প্রায়ই প্রমাণ করে দেয় যে অভিজ্ঞতা এবং বিচক্ষণতা কখনো আমিরি বা গুরিবির মুখাপেক্ষী হয় না। এই কাহিনীটি শহরের সবচেয়ে অভিজাত এলাকা গুলমোহর পার্কের। রবিবার সকাল, আবহাওয়া ছিল খুবই চমৎকার। পার্কের ঠিক মাঝখানে এক বিশাল ভিড় জমেছিল। সবার নজর আটকে ছিল এক জায়গায়, শহরের বিখ্যাত এবং অত্যন্ত ধনী ব্যবসায়ী সিদ্ধার্থ খুরানার উপর। সিদ্ধার্থ তার বিলাসিতা আর শখের জন্য পরিচিত ছিলেন। আজ তিনি তার বন্ধুদের এবং বিজনেস পার্টনারদের সামনে নিজের নতুন ইম্পোর্টেড অ্যারো মডেলিং প্লেনের প্রদর্শনী করতে যাচ্ছিলেন। এটি কোনো খেলনা ছিল না, বরং জার্মানি থেকে আনিয়ে নেওয়া একটি আসল জেট ইঞ্জিন চালিত মডেল প্লেন, যার দাম ছিল লক্ষাধিক টাকা। লাল এবং সোনালী রঙের সেই প্লেনটি রোদে ঝকঝক করছিল, ঠিক যেন সিদ্ধার্থের আভিজাত্যের মতো। সিদ্ধার্থের মুখে এক বিজয়ী হাসি ছিল। তিনি তার রিমোট কন্ট্রোল সেট করছিলেন, আর চারপাশের মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ ছিল। কি দারুণ মেশিন স্যার, চমৎকার! মানুষের এই বাহবা সিদ্ধার্থের অহংকারকে আরও বাড়িয়ে দিচ্ছিল। সেই ভিড়ের পেছনে একটা পুরনো ময়লা থলি কাঁধে ঝুলিয়ে দাঁড়িয়েছিল ১২ বছরের এক ছেলে বীরজু। বীরজু ভাঙাড়ি কুড়োমোর কাজ করত, কিন্তু মেশিনের ব্যাপারে তার মাথা ছিল খুব তীক্ষ্ণ। সে সারাদিন ভাঙাড়িতে পাওয়া পুরনো ফ্যান, রেডিও আর মোটর জোড়াতালি দিয়ে নতুন কিছু তৈরির চেষ্টা করত। তার আঙুলগুলো কালো আর পোশাক ছিঁড়ে গিয়েছিল, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত চমক। বীরজুর নজর সিদ্ধার্থের ঝকঝকে প্লেনের উপর ছিল না, বরং তার নজর আটকে ছিল পেছনের অংশের রোটার আর ফুয়েল পাইপের উপর। সিদ্ধার্থ যখনই ইঞ্জিন স্টার্ট দিলেন, এক বিকট আওয়াজ প্রতিধ্বনিত হল। সবাই হাততালি দিল, কিন্তু বীরজুর কান খাড়া হয়ে গেল। ইঞ্জিনের সেই শোরগোলের মধ্যেও সে এক অদ্ভুত খটখট শব্দ শুনতে পেল, যা সাধারণ মানুষের কানে পৌঁছয়নি। সে খুব ভালো করে লক্ষ্য করল যে প্লেনের পেছনের ডানার কাছে একটা ছোট নাট ঢিলে হয়ে কাঁপছে। যদি এই প্লেন আকাশে ওড়ে, তবে ওই নাটটি খুলে পড়ে যাবে এবং ব্যালেন্স বিগড়ে গিয়ে প্লেনটি ক্র্যাশ করবে। বীরজু আর থাকতে পারল না। সে ভিড় ঠেলে সামনে এগিয়ে গেল। তার বুক ঢিপ ঢিপ করছিল, কারণ সে জানত যে বড়লোকরা তার মতো ময়লা পোশাকের বাচ্চার কথা শুনবে না। তবুও লোকসান বাঁচানোর তাগিদে সে সোজা সিদ্ধার্থের কাছে পৌঁছে গেল। সিদ্ধার্থ যখনই প্লেনটি ওড়াতে যাবেন, ঠিক তখনই বীরজু চিৎকার করে বলল, "সাহেব থামুন, এই প্লেন উড়বে না!" সিদ্ধার্থের হাত থেমে গেল। পুরো ভিড়ে নিস্তব্ধতা নেমে এলো। সবাই ফিরে তাকিয়ে দেখল সেই নোংরা পোশাক পরা ছেলেটিকে। সিদ্ধার্থ তার ব্র্যান্ডের চশমা সামান্য নামিয়ে বীরজুকে আপাদমস্তক দেখলেন এবং গম্ভীর স্বরে বললেন, "এই ছেলে, কি বকবাস করছিস? জানিস এটা কি? নিজের সীমার মধ্যে থাক, আর এখান থেকে পালা।" বীরজু ভয় পেল না। সে নিজের কথা শেষ করার চেষ্টা করল। "সাহেব, আমি সত্যি বলছি, পেছনের নাটটা ঢিলে আছে। ভাইব্রেশনে ওটা খুলে যাবে, ইঞ্জিন ফেটে যেতে পারে। প্লিজ এটাকে এখন ওড়াবেন না।" সিদ্ধার্থের মনে কথাটি বিঁধল। ১ কোটির ভাঙাড়িওয়ালা তাকে শহরের সবচেয়ে বড় ধনীকে মেশিন চেনাবে? রাগে তার মুখ লাল হয়ে গেল। তিনি গার্ডকে ইশারা করলেন, "হটাও এই ভিখারিকে এখান থেকে, আমার মুড নষ্ট করে দিল।" গার্ডের ধাক্কা এতটাই জোরে ছিল যে বীরজু নিজেকে সামলাতে না পেরে উপুড় হয়ে মাটিতে পড়ে গেল। তার থলি থেকে কিছু পুরনো পার্টস ছিটিয়ে গেল। ভিড়ের কিছু লোক হাসতে লাগল, আর কেউ কেউ নাক সিটকালেন, যেন বীরজুর উপস্থিতিতে বাতাস বিষাক্ত হয়ে গেছে। "সাহেব, এই রাস্তার বাচ্চারা শুধু টাকা হাতানোর জন্য নাটক করে," সিদ্ধার্থের এক বন্ধু টিপ্পনি কাটলেন। সিদ্ধার্থ তার শার্টের আস্তিন ঠিক করতে করতে অবজ্ঞার সাথে বললেন, "ঠিকই বলেছ, অশিক্ষিত গেঁয়ো ভূত। মেশিন কি জিনিস ও কি বুঝবে?" বীরজু চুপচাপ উঠে দাঁড়াল। সে তার হাঁটু থেকে রক্ত মুছে নিল, থলি গুছিয়ে নিল এবং ভিড় থেকে একটু দূরে এক গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে জল ছিল, কিন্তু সাথে ছিল এক অদ্ভুত জেদ। অপমানের কষ্ট তো ছিলই, তবে নিজের পারদর্শিতার উপর তার অগাধ ভরসাও ছিল। সে দেখতে চেয়েছিল যে বিজ্ঞান আর বুদ্ধি জেতে নাকি এই ধনী লোকটার ফাঁপা অহংকার। সিদ্ধার্থ রিমোটের থ্রটেল চাপলেন। জেট ইঞ্জিনের গর্জন পুরো পার্ক কাঁপিয়ে দিল। প্লেনটি রানওয়ে দিয়ে দৌড়ে এক ঝটকায় আকাশের উচ্চতা স্পর্শ করল। লাল রঙের সেই জাহাজ নীল আকাশের নানা রকম কসরত দেখাতে শুরু করল। মানুষ হাততালি দিচ্ছিল, শীষ দিচ্ছিল,
বাহ সিদ্ধার্থ, কি কন্ট্রোল! বন্ধুদের প্রশংসা শুনে সিদ্ধার্থের বুক গর্বে ফুলে উঠল। তিনি আর চোখে সেই গাছের দিকে তাকালেন, যেখানে বীরজু দাঁড়িয়েছিল। মনে মনে ভাবলেন, দেখানে ভিখারি, একেই বলে ক্লাস। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না। প্লেনটি আকাশে ওড়ার মাত্র 2 মিনিটও হয়নি যে হঠাৎ ইঞ্জিনের শব্দ বদলে গেল। যে মৃদু খটখট শব্দ বীরজু মাটিতে দাঁড়িয়ে শুনেছিল, তা এখন আকাশে এক ভয়াবহ শব্দে পরিণত হয়েছে। প্লেনটি একবার ডিগবাজি খেয়ে ওপরে ওঠার চেষ্টা করল, কিন্তু তখনই পেছনের অংশ থেকে একটি চকচকে ধাতব টুকরো আলাদা হয়ে নিচে পড়তে দেখা গেল। আরে, ওটা কি হলো? ভিড়ের মধ্য থেকে কেউ একজন আতঙ্কে চিৎকার করে উঠল। সিদ্ধার্থের হাত খামতে শুরু করল। তিনি প্লেনটি সোজা করার জন্য রিমোটের লিভার পুরো শক্তি দিয়ে ঘোরালেন, কিন্তু প্লেন এখন নিয়ন্ত্রণের বাইরে। সেটি একটি আহত পাখির মতো গোল গোল ঘুরতে ঘুরতে তীব্র গতিতে নিচে নেমে আসতে লাগল। না না, ওপরে ওঠো, সিদ্ধার্থ চিৎকার করলেন, কিন্তু মেশিন আবেগের ভাষা বোঝে না। পরক্ষণেই এক বিশাল শব্দ হল, ধড়াম। পার্কের কিনারে থাকা এক পাথরের দেওয়ালে ধাক্কা খেয়ে লক্ষ টাকার সেই জার্মান প্লেনটি ভামারির স্তূপে পরিণত হল। যন্ত্রাংশ সব আলাদা হয়ে গেল, আর ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বেরোতে শুরু করল। যে প্লেনটি কয়েক সেকেন্ড আগেও আভিজাত্যের প্রতীক ছিল, এখন তা কেবল জ্বলন্ত ধ্বংসাবশেষ। পুরো পার্কে নিস্তব্ধতা ছেয়ে গেল। যে ভিড় একটু আগে হাততালি দিচ্ছিল, তারা এখন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সিদ্ধার্থ দিশাহারা হয়ে ধ্বংসাবশেষের কাছে পৌঁছালেন। তার দামি খেলনা এখন ছাই হয়ে গেছে। তার সহকারী ধ্বংসাবশেষ পরীক্ষা করে কাঁপতে কাঁপতে বলল, স্যার, এর টেল রোটারের মেন নাটটি খুলে গিয়েছিল, ভাইব্রেশনে ওটা ঢিলে হয়ে গিয়েছিল, আর ব্যালেন্স হারানো এটা ক্র্যাশ করেছে। কথাটি শোনা মাত্র সিদ্ধার্থের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। নিস্তব্ধতার মাঝে তার কানে কারো বলা শব্দগুলো বারবার প্রতিধ্বনিত হতে লাগল, সাহেব, পিছনের নাটটা ঢিলে আছে, প্লেন উড়বে না। তিনি ঝটকায় পেছন ফিরে তাকালেন। গাছের নিচে এখন আর কেউ নেই। বীরজু সেখান থেকে চলে গিয়েছিল। সাহেব, ওই ছেলেটা, গার্ড সাফাই দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সিদ্ধার্থ হাত নেড়ে তাকে চুপ করিয়ে দিলেন। তার রাগ এখন আর ওই বাচ্চার ওপর ছিল না, বরং নিজের ওপর ছিল। লক্ষ টাকার ক্ষতি তো হয়েছেই, কিন্তু তার চেয়েও বেশি আঘাত লেগেছে তার অহংকারে। একজন অশিক্ষিত বলে মনে করা বাচ্চা তাকে টেকনিক্যাল ত্রুটি বুঝিয়ে দিয়েছিল, যা তিনি বা তার শিক্ষিত ইঞ্জিনিয়ার বন্ধুরা দেখতে পাননি। সেই খটখট শব্দ এখন সিদ্ধার্থের কানে এক সতর্ক বার্তার মতো বাজছিল। গাড়ি বের করো, সিদ্ধার্থ ভারী গলায় বললেন। আমাকে ওই ছেলেটার সাথে দেখা করতে হবে। গার্ড আর ড্রাইভার অবাক হলেন। পার্কের বাইরের চায়ের দোকানে জিজ্ঞাসাবাদ করা হলো। দোকানদার কপাল থেকে ঘাম মুছে দূরে ইশারা করে বলল, সাহেব, ও বীরজু, পেছনের রেললাইনের পাশে যে ঝুঁপড়িগুলো আছে ওখানেই থাকে। অনাথ বেচারা, সারা দিন ভাঙাড়ি দিয়ে মেশিন বানাতে থাকে, লোকে ওকে পাগল বলে। সিদ্ধার্থ তার ঝকঝকে দামি সেডান গাড়ি নিয়ে সেই সংকীর্ণ কাদাভাড়া গলিতে পৌঁছালেন, যেখানে হয়তো আগে কোনোদিন কোনো বড় গাড়ি যায়নি। মানুষ তার গাড়ি দেখে অবাক হচ্ছিল। বাচ্চারা গাড়ির পেছনে দৌড়চ্ছিল। ধুলো আর ধোঁয়ার মাঝে বস্তির শেষ প্রান্তে একটি জরাজীর্ণ ঝুপড়ির বাইরে সিদ্ধার্থ গাড়ি থামালেন। সেখানকার দৃশ্য দেখে তিনি থমকে গেলেন। ঝুপড়ির বাইরে প্লাস্টিকের বোতল, পুরনো তার, সাইকেলের রিম আর ভাঙা খেলনার স্তূপ। কিন্তু এই আবর্জনা অগোছালো ছিল না, বরং এক অদ্ভুত শৃঙ্খলায় সাজানো ছিল, যেন এটি কোনো বিজ্ঞানীর গবেষণাগার। বীরজু সেখানে মাটিতে বসেছিল। তার হাতে একটি পুরনো নষ্ট টেবিল ফ্যান। পাশে এক বৃদ্ধা বসেছিলেন, যার চোখে ছানি ছিল। সিদ্ধার্থ গাড়ি থেকে নেমে চুপচাপ দেখলেন। বীরজু একটি রাবার ব্যান্ড আর সাইকেলের পুরনো চেইন ব্যবহার করে সেই ফ্যানের মোটরটিকে এক অনন্য উপায়ে জুড়েছে। সে ভাঙাড়ি দিয়ে এমন কিছু একটা তৈরি করেছে, যাকে ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় গিয়ার মেকানিজম বলে। বীরজু যখনই তা জোড়া দিল, বছরের পর বছর অকেজো হয়ে থাকা সেই ফ্যানটি সজোরে চলতে শুরু করল। ঠান্ডা বাতাস বৃদ্ধার মুখ স্পর্শ করল। নাও কাকিমা, ঠিক হয়ে গেছে। বীরজু ঘাম ভেজা মুখে হাসি ফুটিয়ে বলল, এখন তোমার গরমে কষ্ট হবে না, এটার শব্দও করবে না। বৃদ্ধা কাঁপানো হাতে হাওয়ায় হাতড়ে বীরজুর মাথায় হাত রাখলেন। বেঁচে থাক বাবা, তুই তো মরা লোহায় প্রাণ দিয়ে দিলি। সিদ্ধার্থের চোখ ভিজে এলো। তিনি পার্কে এই প্রতিভারই অপমান করেছিলেন। যাকে তিনি ভিখারি ভেবেছিলেন, সে আসলে একজন ছোট্ট ইঞ্জিনিয়ার, যে সীমিত সাধ্যের মধ্যেও আবিষ্কার করে চলেছে। তার কাছে ডিগ্রি ছিল না,
কিন্তু অগাধ বুদ্ধি ছিল। সিদ্ধার্থ ধীরে ধীরে এগিয়ে গেলেন। তার দামি জুতোর শব্দ বীরজুর কানে যেতেই সে সেই দিকে তাকাল। সিদ্ধার্থকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে বীরজু ভীষণভাবে কুঁকড়ে গেল। সে ঝটকায় দাঁড়িয়ে পড়ে পেছনে হটতে লাগল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ভাবল সাহেব বোধহয় তার ভাঙা প্লেনের ক্ষতিপূরণ চাইতে অথবা তাকে মারতে এসেছেন, কারণ সে সকালে অলক্ষণী কথা বলেছিল। তার চোখে সেই ভয় ছিল যা সাধারণ গরিবদের চোখে ক্ষমতাশালী মানুষের প্রতি থাকে। সাহেব, আমি কিছু করিনি। বীরজু তোতলাতে শুরু করল। তার হাত কাঁপছিল। আমি তো শুধু কাকিমার ফ্যান ঠিক করছিলাম। প্লিজ, আমাকে পুলিশের কাছে দেবেন না। বীরজুর ভয় দেখে সিদ্ধার্থ নিজের ভেতর এক গভীর যন্ত্রণা অনুভব করলেন। তার নিজের ঐশ্বর্য আর আধিজাত্যের উপর ঘৃণা জন্মাল, যা এক নিষ্পাপ বাচ্চার মনে এত ভয়ের সৃষ্টি করেছে। সিদ্ধার্থ এক মুহূর্তও দেরি করলেন না। তিনি তার দামি স্যুটের পরোয়া না করে হাঁটু গেড়ে সেই কাদা ভরা মাটিতেই বীরজুর সমান হয়ে বসলেন। আশেপাশের বস্তির লোক অবাক হয়ে গেল। একজন স্যুটবুট পরা সাহেব একজন ভাঙাড়ি কুড়োনো অনাথ বাচ্চার সামনে হাঁটু গেড়ে বসে আছেন। সিদ্ধার্থ খুব মমতায় বীরজুর দুটো হাত নিজের হাতের ভেতর নিলেন। বীরজুর হাত গ্রিজ আর কাদার জন্য কালো হয়েছিল, কিন্তু সিদ্ধার্থ তা ছাড়লেন না। তার চোখের দিকে তাকিয়ে সিদ্ধার্থ ধরা গলায় বললেন, ভয় পেও না বাবা, আমি তোমাকে পুলিশের কাছে দিতে আসিনি। আমি তো তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমার ভুল ছিল যে আমি তোমার কথা শুনিনি। আমার অহংকার জিতে গিয়েছিল আর তোমার সত্য হেরে গিয়েছিল। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। বীরজুর চোখ কপালে উঠল। সে তার ছোট জীবনে শুধু ধমক আর গালিই শুনেছে। কোনো বড় মানুষকে নিজের সামনে হাত জোড় করতে সে প্রথমবার দেখল। তার ভয় ধীরে ধীরে কমল আর ঠোঁটে এক নিষ্পাপ হাসি ফুটে উঠল। সে নিচু স্বরে বলল, সাহেব, আপনি ক্ষমা চাইবেন না। আপনারা তো বড় মানুষ, আমাদের মতো ছোটদের কথা প্রায়ই হাওয়ায় ওড়ে যায়। সিদ্ধার্থ না সূচক মাথা নাড়লেন। না বীরজু, তুমি ছোট নও। বুদ্ধি বাদাম খেলে নয়, হোঁচট খেলে আসে। আর তুমি আমার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান। তারপর তিনি পাশে রাখা সেই ফ্যান আর ভাঙাড়ির আবিষ্কারগুলোর দিকে ইশারা করে জিজ্ঞেস করলেন, তুমি কি করে বুঝলে যে আমার প্লেনের নাট ঢিলে আছে? অত দূর থেকে তো ওটা দেখাও যায় না। বীরজুর চোখে চমক ফুটে উঠল। মেশিনের কথা আসতেই সে সব ভয় ভুলে গেল। সে উৎসাহর সাথে বলল, সাহেব, প্রতিটা মেশিনের নিজস্ব একটা হৃৎস্পন্দন থাকে। যখন আপনার প্লেন স্টার্ট হল, তখন ইঞ্জিনের গোঙানির মাঝে এক সূক্ষ্ম টক টক শব্দ ছিল। ওই আওয়াজ তখনই আসে যখন রোটার নিজের অক্ষে ঢিলি থাকে। আমি ভাঙাড়িতে ফেলে দেওয়া মোটরগুলো খুলেই তো সব শিখেছি। মেশিন যখন অসুস্থ হয় তখন সে কাঁদে, শুধু শোনার লোক দরকার। সিদ্ধার্থ স্তম্ভিত হয়ে গেলেন। যে ইঞ্জিনিয়ারিং বোঝার জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা ফি দিয়ে ডিগ্রি নেয়, এই বাচ্চাটি তা আবর্জনার স্তূপে বসে শিখে ফেলেছে। এটি কেবল পাঁকে ফোটা পদ্ম নয়, এটি ছিল এক হিরে যা কয়লার খনিতে পড়েছিল। সিদ্ধার্থ সিদ্ধান্ত নিয়ে ফেললেন। তিনি বীরজুর কাঁধে হাত রাখলেন এবং এমন একটি প্রশ্ন করলেন যা সেখানে উপস্থিত সবার হৃৎস্পন্দন থামিয়ে দিল। বীরজু, তুমি কি শুধু ভাঙাড়িই জুড়তে চাও, নাকি আসল উড়োজাহাজ তৈরি করা শিখতে চাও? তুমি কি আমার সাথে আসবে? চাকর হয়ে নয়, আমার ছোট ভাই আর স্টুডেন্ট হয়ে। বীরজু নিজের কানে বিশ্বাস করতে পারল না। যে স্বপ্ন সে ঘুমেও দেখার সাহস করত না, তা আজ বাস্তব হয়ে তার সামনে দাঁড়িয়ে। বৃদ্ধ কাকিমা কাঁপানো হাতে আঁচল পেতে সিদ্ধার্থকে দোয়া দিতে লাগলেন। কিন্তু কাহিনীতে আরও একটি মোড় আসা বাকি ছিল। ভাগ্য এত সহজে পথ ছাড়ে না। তখনই ভিড় ঠেলে এক লোক সেখানে উপস্থিত হল। বস্তির স্থানীয় গুন্ডা আর ভাঙারি মাফিয়া গঙ্গা, যার মুখে পোড়া দাগ আর গলায় মোটা সোনার চেন ছিল। বস্তিবাসীর কাছে সে ছিল আতঙ্কের আরেক নাম। বীরজুর মতো অনাথ বাচ্চাদের দিয়ে সে জোর করে ভাঙারি কুড়োনোর কাজ করাত, আর বিনিময় দিত মাত্র দুবেলার শুকনো রুটি। বীরজু তার জন্য ছিল সোনার ডিম দেওয়া হাঁস, কারণ বীরজু ভাঙারি দিয়ে যা বানাত তা সে ভালো দামে বাজারে বিক্রি করত। ওরে হিরো, থাম! গঙ্গা পান থুথু ফেলে ভারী গলায় বলল। তার সাথে দুজন লোকও ছিল। সিদ্ধার্থ উঠে দাঁড়ালেন, কিন্তু তিনি মেজাজ হারালেন না। তিনি গঙ্গার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন,
কি ব্যাপার? গঙ্গা বীরজুর হাত ধরে নিজের দিকে টানল। এই ছেলে কোথাও যাবে না, এ আমার গোলাম। এর বাপ আমার থেকে ধার নিয়ে মরেছে। যতক্ষণ না এ আমার পাই পাই শোধ করছে, ততক্ষণে এই আবর্জনার স্তূপেই থাকবে। বীরজু ভয়ে কাঁপতে লাগল আর সিদ্ধার্থের পেছনে লুকানোর চেষ্টা করল। সে জানত যে গঙ্গা মিথ্যে বলছে, তার বাবা কোনোদিন কোনো ধার নেয়নি। এটা ছিল গঙ্গার বাচ্চাদের বন্দি বানিয়ে রাখার একটা কৌশল মাত্র। সিদ্ধার্থ বুঝলেন যে বিষয়টি টাকা দিয়ে নয়, বরং শক্তিতে সমাধান করতে হবে। তিনি ধনী ছিলেন কিন্তু ভীরু ছিলেন না। তিনি শান্ত স্বরে বললেন, কত টাকা ধার গঙ্গা? গঙ্গা হাসল। 50,000। এখনই দে আর নিয়ে যায় এই ছোঁড়াকে, নয়তো নিজের বড় গাড়িতে বসে কেটে পড়। তার মনে হয়েছিল কোনো ধনী লোক এক মুংরা বাচ্চার জন্য 50,000 টাকা দেবে না। সিদ্ধার্থ তার পকেট থেকে চেক বই বের করলেন, একটি চেক সই করলেন আর গঙ্গার দিকে বাড়িয়ে দিলেন। এই নাও 1,00,000 টাকার চেক। 50,000 তোমার ধারের জন্য, আর বাকি 50,000 এই জন্য যে আজ থেকে তুমি বা তোমার কোনো লোক এই বস্তির কোনো বাচ্চাকে বিরক্ত করবে না। এরপর যদি তুমি বীরজু বা অন্য কাউকে হাত লাগাও, তবে আমি সেটা করব যা পুলিশও করতে পারে না। আমার নাম সিদ্ধার্থ খোরানা, খবর নিয়ে নিও। গঙ্গা চেকটি দেখল। টাকার পরিমাণ দেখে তার চোখ কপালে উঠল। সে একজন ভাঙাড়ি কুড়োনো বাচ্চার বদলে লটারি পেয়ে গিয়েছে। সে লালসায় চেকটি ছিনিয়ে নিল আর হাসতে হাসতে পথ ছেড়ে দিল। নিয়ে যান সাহেব, নিয়ে যান। বড় দামি আবর্জনা কিনেছেন আপনি। সিদ্ধার্থ বীরজুর হাত ধরলেন এবং তাকে নিজের গাড়িতে বসালেন। বস্তির সব বাচ্চা গাড়ির পেছনে হাততালি দিতে দিতে দৌড়াল। বৃদ্ধ কাকিমার চোখ দিয়ে আনন্দের জল পড়ছিল। বীরজু জানলা দিয়ে পেছনে তাকিয়ে তার ঝুপড়ি, সেই আবর্জনার স্তূপ আর নিজের পুরনো জীবনকে শেষবারের মতো দেখল। তার বিশ্বাস হচ্ছিল না যে এসব সত্যি। গাড়ি শহরের ঝকঝকে রাস্তায় চলতে শুরু করল। সিদ্ধার্থ বীরজুর দিকে তাকালেন, যে ভয়ে সিটের এক কোণে গুটিয়ে বসেছিল, পাছে তার নোংরা পোশাকে সিট নোংরা হয়ে যায়। সিদ্ধার্থ হেসে বললেন, বীরজু, এখন ভয় পাওয়া বন্ধ করো। আজ থেকে তোমার জীবন বদলে যেতে চলেছে। তোমাকে এখন ভাঙাড়ি নয়, আসল ইঞ্জিনিয়ারিং পড়তে হবে। কিন্তু সিদ্ধার্থ জানতেন না যে বীরজুকে বাড়ি নিয়ে যাওয়া সহজ হলেও তাকে নিজের হাই সোসাইটির দুনিয়ায় মানিয়ে নেওয়া হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাড়ি পৌঁছতেই সিদ্ধার্থের স্ত্রী শালিনী দরজায় দাঁড়িয়েছিলেন। তিনি যখনই নোংরা বীরজুকে সিদ্ধার্থের সাথে দেখলেন, তার মুখ রাগে লাল হয়ে গেল। সিদ্ধার্থ, এটা কি মস্করা? তুমি নোংরা বাচ্চাটাকে ঘরের ভেতর আনছ? এটা আমাদের বাড়ি নাকি কোনো অনাথাশ্রম? শালিনীর তীক্ষ্ণ চিৎকার হলের ভেতর প্রতিধ্বনিত হল। সিদ্ধার্থ শালিনীকে শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু শালিনীর রাগ সপ্তম আকাশে। তিনি সমাজের সেই তথাকথিত উঁচু দরের মহিলাদের একজন ছিলেন, যাদের কাছে মানুষের মূল্য তার পোশাক আর ইংরেজি দিয়ে বিচার হয়। শালিনী, এই বাচ্চাটা কোনো সাধারণ ছেলে নয়, এর ভেতর অদ্ভুত প্রতিভা আছে। আজও আমার প্রাণ বাঁচিয়েছে। সিদ্ধার্থ বোঝানোর চেষ্টা করলেন। প্রাণ বাঁচিয়েছে এই ভিখারিটা? শালিনী নাক ছিটকে বললেন। সিদ্ধার্থ, তুমি ইমোশনাল হয়ে বোকামি করছ। চাকরদের কোয়ার্টারে রেখে দাও ওকে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু ও আমাদের সাথে ডাইনিং টেবিলে বসবে না, আর আমাদের ছেলে আরিয়ানের সাথে খেলবেও না। বীরজু সব বুঝছিল। সে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার নিজের দারিদ্রে খুব লজ্জা হচ্ছিল। সে ধীরে ধীরে সিদ্ধার্থের হাত ছেড়ে দিয়ে পেছনে হটতে লাগল। সাহেব, মিম সাহেব ঠিকই বলছেন। আমি চাকরদের সাথেই থাকব, আমার অভ্যেস আছে। বীরজুর এই কথা সিদ্ধার্থের বুক চিরে দিল। তিনি শালিনীর দিকে কঠোর দৃষ্টিতে তাকালেন। শালিনী, আজ এই বাচ্চাটা আমাদের অতিথি, আর কাল থেকে সে এই বাড়ির সদস্য হবে। ওর মেধা সেটা করে দেখাবে যা বড় বড় ডিগ্রিও করতে পারে না। ওকে একটা সুযোগ দাও। সিদ্ধার্থ জেদ করে বীরজুকে বাড়িতে রাখলেন। তাকে স্নান করানো হল, নতুন পোশাক পরানো হল। বীরজু যখন পরিষ্কার পোশাকে বাইরে এলো, তাকে কোনো ভালো ঘরের ছেলের মতোই লাগছিল। তার চোখের চমক এখন আরও উজ্জ্বল। সিদ্ধার্থ তাকে শহরের সেরা স্কুলে ভর্তি করালেন। শুরুতে তার ইংরেজি আর বইয়ের পড়াশোনায় একটু সমস্যা হয়েছিল, কিন্তু যখনই সায়েন্স আর ম্যাথসের কথা আসত, বীরজু ক্লাসে সবার আগে থাকত। সময় পেরিয়ে গেল, বছর ঘুরল। যে বীরজুকে শালিনী অবজ্ঞার চোখে দেখতেন, সে নিজের পরিশ্রমে সবার মন জয় করতে শুরু করল। সে সিদ্ধার্থের বিজনেসেও আগ্রহ দেখাতে লাগল। সিদ্ধার্থ তাকে জার্মানিতে পাঠালেন এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য। সেই ছেলেটা, যে এককালে ভাঙাড়ি দিয়ে ফ্যান ঠিক করত, সে এখন জেট ইঞ্জিন ডিজাইন করা শিখছিল।
10 বছর পর শহরের সেই গুলমোহর পার্কে আবার এক বড় ইভেন্ট চলছিল। এবার উপলক্ষ ছিল খুরানা অ্যাভিয়েশনের নতুন স্বদেশী ড্রোন লঞ্চিংয়ের। এই ড্রোন সেনার জন্য তৈরি করা হয়েছিল এবং এটি ডিজাইন করা চিফ ইঞ্জিনিয়ার আর কেউ নন, বরং সেই বীরজুই ছিলেন। এখন ইঞ্জিনিয়ার বীরজু। স্টেজে সিদ্ধার্থ খুরানা দাঁড়িয়েছিলেন। তিনি বৃদ্ধ হয়েছেন, কিন্তু তার চোখে গর্ব ছিল। তার পাশে শালিনী দাঁড়িয়েছিলেন, যার চোখে এখন ঘৃণার বদলে আফসোস আর সম্মান ছিল। আর মাইকের সামনে দাঁড়িয়েছিল এক 22 বছরের যুবক, যাকে স্যুট বুটে জেন্টেলম্যান লাগছিল। বীরজু মাইক হাতে নিল। হাজার হাজার মানুষের ভিড় শান্ত ছিল। সে বলতে শুরু করল, আমি আজ যাওয়া হয়েছি তা আমার ডিগ্রির কারণে নয়, বরং একজন মানুষের জহরির চোখের কারণে। তিনি আবর্জনায় পড়ে থাকা একটা পাথরকে হিরে বলে চিনতে পেরেছিলেন এবং তাকে গড়ে তুলেছিলেন। তারপর সে একটি রিমোট হাতে নিল। আজ আমি আপনাদের সেটা দেখাবো যা 10 বছর আগে অসম্পূর্ণ রয়ে গিয়েছিল। সে বোতাম টিপল। একটি চমৎকার ড্রোন আকাশে উড়ল। সেটি বাতাসে এত স্থিরতার সাথে উড়ছিল যেন কোনো পাখি। সেটি আকাশে নানা কসরত দেখালো এবং কোনো শব্দ ছাড়াই মাখনের মতো ল্যান্ড করল। ভিড় দাঁড়িয়ে হাততালি দিতে লাগল। পুরো পার্ক সেই করতালিতে মুখরিত হয়ে উঠল। ইভেন্ট শেষ হওয়ার পর মিডিয়া বীরজুকে ঘিরে ধরল। স্যার, আপনার সাফল্যের রহস্য কি? বীরজু হাসল এবং ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা সিদ্ধার্থের কাছে গেল। সে সবার সামনে সিদ্ধার্থের পা ছুঁয়ে প্রণাম করল এবং তাকে জড়িয়ে ধরল। আমার সাফল্যের রহস্য হলো এই যে যখন পুরো পৃথিবী আমাকে আবর্জনা মনে করছিল, তখন ইনি আমাকে ভবিষ্যৎ মনে করেছিলেন। শালিনী এগিয়ে এলেন এবং বীরজুর মাথায় হাত রাখলেন। আমাকে ক্ষমা করে দিস বাবা, তোকে চিনতে আমি বড্ড দেরি করে ফেলেছি। বীরজু ঝুঁকে শালিনীরও পা ছুঁল। সে প্রমাণ করে দিয়েছিল যে সংস্কার আর যোগ্যতা রক্ত বা বংশ দিয়ে নয়, লালন পালন আর পরিশ্রম দিয়ে আসে। সেদিন পার্কে সেই পুরনো গাছটিও সাক্ষী ছিল, যার নিচে একদিন এক ক্রন্দনরত বাচ্চা দাঁড়িয়েছিল। আজ সেই বাচ্চা সেই গাছের চেয়েও উঁচু সম্মান অর্জন করেছে। সিদ্ধার্থ আকাশের দিকে তাকালেন, যেখানে তার পুরনো প্লেন ক্র্যাশ হয়েছিল, এবং মনে মনে বললেন, সেদিন আমার প্লেন ভেঙেছিল, কিন্তু আজ আমার স্বপ্ন উড়ান দিচ্ছে। সাফল্যের চাকচিক্য প্রায়ই মানুষকে তার পুরনো জগৎ থেকে বিচ্ছিন্ন করে দেয়, কিন্তু বীরজু মাটির সাথে যুক্ত মানুষ ছিল। সে নিজের সাফল্যকে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখেনি। ইভেন্ট শেষ হওয়ার ঠিক পরের দিন বীরজু তার সেই পুরনো বস্তিতে ফিরে গেল। সেখানে এখন অনেক পরিবর্তন এসেছে, যেমন সেই গুন্ডারা আর সেখানে নেই এবং বস্তির মানুষের চোখে এক নতুন আশা। বীরজু নিজের প্রথম আয় আর সিদ্ধার্থের সাহায্যে সেই জায়গায় এক বিশাল ইনোভেশন সেন্টার তৈরি করালো। এই সেন্টারের নাম সে সেই বৃদ্ধ কাকিমার নামে রাখল, যিনি প্রথমবার তাকে দোয়া দিয়েছিলেন, কাকি মেমোরিয়াল স্কুল অফ সায়েন্স। এখানে ভাঙাড়ি কুড়োনো বাচ্চাদের বিনামূল্যে ইঞ্জিনিয়ারিং আর বিজ্ঞানের শিক্ষা দেওয়া হতে লাগল। যে হাতগুলো কাল পর্যন্ত আবর্জনা তুলত, আজ তারা রোবট আর মেশিন তৈরি করছে। উদ্বোধনের দিন সিদ্ধার্থ খুরানা সেন্টারের অফিসে বসেছিলেন। তার নজর বীরজুর টেবিলে রাখা একটি ছোট কাঁচের ফ্রেমের উপর পড়ল। সেই ফ্রেমের ভেতর সোনা বা রূপোর কোনো মেডেল ছিল না, বরং একটি জং ধরা পুরনো আর ভাঙা লোহার নাট রাখা ছিল। সেই নাটটি যা বছরের পর বছর আগে সিদ্ধার্থের প্লেন থেকে খুলে গিয়েছিল এবং যার কারণে প্লেনটি ক্র্যাশ হয়েছিল। সিদ্ধার্থ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, বীরজু, তুমি এটাকে এখনও আগলে রেখেছ? এটা তো আমার সেই ভুলের চিহ্ন। বীরজু হেসে সেই ফ্রেমটি তুলে নিয়ে বলল, না স্যার, এটা আপনার ভুলের নয়, বরং আমার ভাগ্যের চিহ্ন। যদি সেদিন এই নাটটি না ভাঙত, তবে আপনার প্লেন ক্র্যাশ হতো না। যদি প্লেন ক্র্যাশ না হতো, তবে আমার অহংকার আর আপনার ওই দামি খেলনা দুটোই বহাল থাকত। কিন্তু আমি হয়তো আজও সেই আবর্জনার স্তূপেই দম বন্ধ হয়ে মরে যেতাম। সেই একটি দুর্ঘটনা সব ধ্বংস করেছিল, যাতে নতুন এবং আরও ভালো কিছু তৈরি হতে পারে। সিদ্ধার্থের চোখ ভিজে এলো। তিনি উপলব্ধি করলেন যে কখনো কখনো জীবন আমাদের এই জন্যেই ভেঙে ফেলে, যাতে আমাদের আরও ভালো উপায়ে জুড়ে দিতে পারে। সেদিন সেই ছোট বাচ্চার কথা না মেনে তিনি যে লোকসান করেছিলেন, তা আসলে তার জীবনের সবচেয়ে বড় লাভ হয়ে দাঁড়িয়েছিল। তিনি একটি প্লেন হারিয়েছিলেন, কিন্তু দেশ এক মহান বিজ্ঞানীকে এবং নিজে এক সুযোগ্য সন্তানকে খুঁজে পেয়েছিলেন। সন্ধ্যা নেমে আসছিল। বীরজু সেন্টারের বাইরে বাচ্চাদের মাঝে বসেছিল। একটি ছোট বাচ্চা, যার পোশাক ছেঁড়া ছিল, একটি ভাঙা রিমোট কার নিয়ে বীরজুর কাছে এলো এবং বলল, ভাইয়া, এটা চলছে না, লোকে বলছে এটা ভাঙারি। বীরজু হাসল। সে তার পকেট থেকে স্ক্রুড্রাইভার বের করল এবং বাচ্চার মাথায় হাত বুলিয়ে বলল, বাবা, মনে রেখো, দুনিয়ায় কোনো জিনিস আর কোনো মানুষই বেকার হয় না, শুধু তাকে সঠিক জায়গা আর সঠিক জহুরির চিনে নিতে হয়। সেখানে দাঁড়িয়ে থাকা সিদ্ধার্থ আকাশের দিকে তাকালেন। একটি আসল উড়োজাহাজ মেঘ চিরে উড়ে যাচ্ছিল।
তার মনে হলো আজ সত্যিই তার প্লেন সঠিকভাবে উড়ছে। মানবতা আর বিশ্বাসের উড়ান কোনো দিন ক্র্যাশ করে না।